আসসালামু আলাইকুম। তারেক জিয়াকে অভিনন্দন। আমাদের হবু প্রধানমন্ত্রী এবং হবু মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও মন্ত্রী সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে যে কথাটা আজকে বেশি মনে পড়ে, এমন একটা মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার এইভাবে অল্প কিছুদিনের জন্য তিনি এই অবস্থাটা দেখতে পারেন নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, তিনি কবরে আজাবমুক্ত থাকুন এবং ব্যস্তবাসী হন, তার জন্য দোয়া রইল। আমি তারেক জিয়ার সেই সর্বশেষ সামরিক অনুষ্ঠানে এই দিনটার কথা বলতে পারি না। আমি এখনও মনে করি যে ওই দিনটায় যদি তিনি ওই অনুষ্ঠানে না যেতেন, কারণ তার ওই সময় শারীরিক যে অবস্থা, তার ইমিউনিটি বলতে গেলে জিরোতেই ছিল। তার শরীরে অনেক যন্ত্র বসানো ছিল, তারপর হাতগুলো তার খুব সোজা হয়ে গেছিলো, আঙ্গুলগুলো সোজা হয়ে গেছিলো, ভাঁজ করতে পারছিল না। ওই অবস্থায় তাকে এরকম জনসমক্ষে ওই রকম হ্যাসাল করে নেওয়া উচিত হয় নাই। তাকে যদি আন্তরিকভাবে অনুষ্ঠান অংশগ্রহণ করানো দরকার ছিল, সে ভার্চুয়ালি করতে পারতো, সেটার একটা সুন্দর ব্যবস্থা করতে পারতো এবং সে তাতে রিল্যাক্স বোধ করতে এবং আলপুত হতো। কারণ তার তো শরীরের অবস্থা আমার আপনার মতো না, কারণ তিনি অনেকটা বছর জেলে ছিলেন। তার আগে রাজনৈতিক কারণে তার মন মানসিকতা অনেক খারাপ ছিলেন। তার আগে সেই তার ছেলে মারা গেছেন, সেই কোকো যে নিয়েছিলেন সেই রাজনীতির বাইরে, অথচ রাজনীতির কারণে তার জীবন গেল অকালে। এরপরে আর এক ছেলে সে লন্ডনে থাকছে। তাহলে যদিও তাদের কথাবার্তা হতো, সবই ঠিক আছে, কিন্তু সামনাসামনি থাকা একটা সেটা একটা আলাদা। এটা জীবনকে মানে অনেক রিল্যাক্স করে। আপনজন যখন কাছে থাকে তখন তাদের কথাবার্তা, তাদের অনুভব মানে অনেক রোগব্যাধি থেকে মানুষকে মুক্ত রাখে। যাই হোক, এটা যেটা হয় নাই, হয়তো কী কারণে হয় না, এইখানকে তার যারা বন্ধুবান্ধব ছিল, তার রাজনৈতিক সহকর্মী ছিল, তারা তো হয়তো তাকে বুঝাইতে পারে নাই, অথবা ওই লন্ডনেও তার আশেপাশে যারা ছিল তারাও হয়তো এই বাংলাদেশের প্রকৃতি অবস্থা তাকে বুঝতে পারে নাই। কারণ তিনি 17 বছর আগে হইতে শিখেছেন। 17 বছরের বাংলাদেশ আর 17 বছর পরের বাংলাদেশ তো এক না, এর ভিতরে একটা জেনারেশনই চেঞ্জ হয়ে গেছিলো। সেই হিসেবে যখন 5ই আগস্ট 2024 শেখ হাসিনার পতন ঘটল, ছাত্ররা বাই চান্স নেতা হয়ে বসলো। তারেক জিয়া ওই সময় বাংলাদেশে আসা হয়েছিল, তাহলে তার যে জোয়ার, গণজোয়ার, তার যে জনসমর্থন, এতে ওই ছাত্ররা কোনো স্বীকারই করতে পারতো না কোথাও। কিন্তু তারা কৌশলে বিভিন্ন উপদেশ দিয়া, বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন রকম গুজব রটনা করে দেশের এই মবের একটা কাহিনী তৈরি করে মামলা মোকদ্দমার রায়ের ভয় দেখিয়ে তাকে নিরুৎসাহিত করছে। তাহলে এটা মোহাম্মদ ইউনূস যখন তার এতগুলো কেস মকুব করতে পারলেন, তার ঋণের টাকা, তার এই যে জরিমানা মকুব করালেন, তার সব বাংলাদেশ সরকারের তার অংশীদারিত্ব কমাই নিলেন, তারপরে সেই নিজের নামে অনেকগুলা করলেন, এইসব তো অনেক কিছুই তো পর্যায়ক্রমে করছে অল্প দিনের মধ্যেই। তাহলে সে তারেক জিয়া ওই ধারাবাহিকভাবে ওগুলো ফলো করলে এবং ইউনূসের যে দুর্বল পয়েন্টগুলো বিভিন্ন সময় যখন জোর জবরদস্তি করে বা বিভিন্ন রকমের কেওয়াজ সৃষ্টি করে যমুনায় সবাইকে ডাকতো, তখন ওই বিএনপির বোঝা ছিল যে উনি যখন দুর্বল অবস্থায় পড়ে তখনই আমাদেরকে ডাকে, তাহলে আমরা অবশ্যই একটা শক্তি। সেই হিসেবে ওই সময় তাদের ওই সুবিধাগুলো আদায় করে নেওয়া হয়েছিল। সেটা একটা রাজনৈতিক একটা ভুল চাল হয়েছে, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি এই বিএনপির ব্যাপারে, তারেক জিয়ার দেশে ফেরার ব্যাপারে, বা এখানে যারা এই যে যমুনায় আসো এরকম একটা, আবার যমুনার মিটিং শেষ হয়ে যায়, আবার বিএনপিদের উদ্দেশ্য করে বিভিন্ন নাম গালিগালাজ, বিভিন্ন অবাদ এগুলো দেয় ছাত্রদের সেই মানে
উল্টাপাল্টা কথা। এখন এ সময় আমি এক পর্যায়ে একটা ভিডিওতে চোরের গল্প করছিলাম যে গিরাজ তো কেমনে 4 চোরারে বশীভূত করছিল। তা আমি মনে করছি যে ইউনূসের বিরুদ্ধে যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটে বা তার একটু সরকারি কার্যক্রমে একটা ব্যাঘাত তৈরি আসে, তখনই সে একটা কাওয়ার সৃষ্টি করে সবাইকে ভিতরে রাখে। তখন আমি বলছিলাম যে বিএনপি যেন তাদের পার্সেন্টেজ নিয়ে একটু দূরে থাকে, তাহলে তারা বুঝবে যে না কার দাপট কতটুকু, কার প্রভাব কতটুকু। সেই হিসেবে বিএনপি তাদের কিছু সুবিধা আদায় করে নিতে পারবে এবং তার যে কোনো দেশে আনার ব্যাপারটা প্রশস্ত করতে পারবে বা মানে সহজ রাস্তা তৈরি করতে পারবে, কিন্তু সেটা করে নাই। আর ইউনূস কৌশলে ওইরকম করছে। ছাত্ররা ব্যাপকভাবে বিএনপিকে কোণঠাসা করছে। তো এখন এটা কেন বললাম, এখনকার যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি বিজ্ঞ লোকদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। আরও কিছু লোক অবশ্যই মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য ছিল বা হয়তো পরবর্তীতে যখন কলেবার বৃদ্ধি হবে হয়তো তারও কেউ সুযোগ পাইতে পারে। কিছু লোক কেড়ে নেওয়া হয়েছিল, এগুলা তারা একসময় পরীক্ষিত ছিল। আওয়ামী লীগের কিন্তু শেখ হাসিনা এই ভুলটা করছে, আপনার এই ভুলটা থেকে সংশোধন হওয়া উচিত। শেখ হাসিনা প্রথমে কিন্তু তাদের জোটের অংশদের মূল্যায়ন করছে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে শেষটার মেশে ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদেরকে অবমূল্যায়ন করে অনেক কথাবার্তা বলতো। তারা যেমন সেই বিভিন্ন বিএনপিদের বিভিন্ন নেতাদের নিয়ে কটাক্ষ করতেন, সেই হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, সেই কেরানীগঞ্জের এই নেতা কি আর নাম ভুলে গেছিলাম, আইন প্রতিমন্ত্রী ছিল, রাত দিন বিএনপি সমালোচনা করতো এবং ক্রিটিসাইজ করে কথা বলতো। তো সেই হিসেবে দলের যে তাদের জোটের গ্রুপ তাদেরকেও এরকম বিভিন্ন কটাক্ষ করতো। তো এবং 24 নির্বাচন তো সেই আরও ভয়াবহ ছিল। তখন তো সেই জোটের নেতাদেরকেও সুযোগ দেয় নাই। সেই জাতীয় পার্টি, হাসনুল্লাহ কিনু, এই তারপরে সেই রাশেদ খান মেনন অবশ্য হয়েছিল, কিন্তু আরও অনেক নেতারা তাদের জোটে ছিল, তাদেরকে সে মূল্যায়ন করে নাই। আবার যদি জোটের নিয়েছে এর সাথে জোটে নিয়েছে, আবার জোটের ভিতরে নিজেদের লোক দাঁড় করাই দিছে জন্য মন্য কালবারে। তো সেই জন্য তাদের যে মুখগুলো দেখছি রেজাল্টের পরে, সেইটাই তখন আমি ভবিষ্যৎবাণী করছিলাম যে আর টিকবে না। কারণ জোটেরকে যারা মূল্যায়ন করে না তাহলে তারা তো তাদেরকে বিশ্বাস করা যায় না। এখানে আমি একটা উদাহরণও বলতে পারি। এরশাদের আমলে বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় মানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, শেখ হাসিনা করছিলেন। আবার দেখা গেল যে আন্দোলনে জামাতের যখন 7 দলীয় 8 দলীয় জোট হইল, তখন কিন্তু জামাতেরকে সাথে নিয়েও একটা জোট করছে। তাহলে যাকে নিয়ে আমি জোট করলাম, সেই জোটের শরিকদের পরে আবার আমি কেমনে বিচারের প্রসঙ্গে আনি এবং বিচার করি এবং সাজা দিই। তো এটা রাজনীতির একটা দৈন্যতা। যাকে নিয়ে জোট করবো সে তো সুখে দুঃখে আমার পার্টনার। একসময় আবার জোট ভেঙে যায়, কিন্তু তখন সেই একযোগে এক মিটিংয়ে সুখে দুঃখে অনেক কথা বলছি, একসাথে চা নাস্তা খাইছি, হাসি মস্করা করছি, রাজনৈতিক আলোচনা করছি, সেদেরকে আবার জোট ভাঙার পর কেমন করে করি। এই এখন যেমন জামাতেরা করতেছে, জামাতের বিএনপিরা সেই জোটে কত আওয়ামী লীগের সাথে 2-2বার জোট করছে তারা বিএনপির বিরুদ্ধে। তারপরেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি তাদেরকে জোটে নিয়েছে এবং তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, এত বছর তাদেরকে দলে রাখছে এবং বিএনপির নামে তো একটা নামকরণ হয়ে গেছিল বিএনপি জামাত। এবং তাদেরকে ভালোবাসার উদাহরণ হিসেবে তারেক জিয়া এক পর্যায়ে এক মায়ের পেটে 2 ভাইও বলছিল। কিন্তু সেই জামাত দেখা গেল যে আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ার পরে ওই সময় একযোগে যে কাজ করছে, এক সময় রাজনীতি করলে অনেক গোপনীয় বিষয় থাকে, আন্দোলনের অনেক টেকনিক থাকে, সেটা তখন আন্তরিকতার সাথে একে অপরকে বিশ্বাস করে। এখন জোট বিচ্ছিন্ন হওয়ার পরে যদি ওই সব বিষয় নিয়ে আবার কটাক্ষ করা হয় একে অপরকে, তাহলে কিন্তু সেটার কোনো নীতি থাকে না, নীতি নৈতিকতা বিবর্জিত হয়, যেমনটা এখন জামাত করতেছে। তাহলে তারেক জিয়ার উচিত হবে যে তার জোটে যারা আছে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে যেন অবমূল্যায়ন কখনো না করা হয়।
এবং এই যে ইউনূসের এই যে বিভিন্ন টেকনিক, এই যে অনুরোধে ঢেকে গেলার মতো সেই সংবিধান পরিবর্তনে যে পরিষদ করছে, এই যে শপথ বাক্য পাঠ করে না, এই জন্য এই শপথ বাক্য পাঠ না করার সিদ্ধান্তের কারণে তারেক জিয়াকে আবার ধন্যবাদ দিই। কারণ ইউনূস তো মহাপাপরের লোক, বোঝাই যাচ্ছে, তাকে আর বিশ্বাস করার সুযোগ নেই। এই যে নিন্দুকেরা তো সেই রকমই বলে যে সেই কিছু কিছু লোক সব কথা মুখেও আনি না, ইউনূস উচ্চারণ করতে পারে না, নুনুস কইতো, উচ্চারণ করতে পারে না, ইচ্ছে করে করে নেয়। আবার এই এনসিপিরে কইতো চাটা পার্টি। তো এখন সেটা তো ওদের কথা এরকম, যারা দেখতে পারে না তারা এরকম বলে, কিন্তু আমি তো ওদেরকে ভালো চাইতাম যে একটা গণতান্ত্রিক দেশ, একটা সংগঠন, তো একটা নতুন একটা দল তৈরি হবে। তারা যেহেতু দল না গঠন করলে ভালো ছিল, সব দলের ভালোবাসা পেত এবং একটা পেশাগুরু হিসেবে কাজ করতো। যখন তারা দল গঠন করছে, তাদের অনেক লোক তাদের থেকে দূর হয়ে গেছে। আবার রাজনৈতিক অন্যান্য দলগুলোও তারা আর এখন তাদের সমর্থন দিতে পারে না, কারণ যেহেতু তারা মাঠে একটা দল হিসেবে আবির্ভাব হয়েছে। সেজন্য তাদের সমৃদ্ধি উন্নতি কামনা করছিলাম। এবং যখন তারা এক পর্যায়ে দুর্নীতিতে এবং বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন বিষয়ে চরমভাবে জর্জরিত হয়ে গেল, তখন কিন্তু তাদেরকে উপদেশ কি মানে তাদেরকে নিয়ে কিছু কিছু সতর্ক করছিলাম। সরি, বেশি কিছু বলি না, কারণ তারা তাদের কোনো কিছু শোনার মতো তাদের ধৈর্য ছিল না। তারা এমনই নেতৃত্ব স্থানে গেছিল যে তারা এই বাংলাদেশে তাদের পায়ের তলায় ছিল। বাংলাদেশের মাটির জনগণ, এমনকি আকাশের একটা অংশ পর্যন্ত তাদের পায়ের তলায় ছিল। এই যে ইদানিং দেখেন তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ বিরোধী দলীয় ভাষায়, এত বড় মেজরিটি পাওয়ার পরেও তার এই আচরণ। আর ওরা অল্প কিছু আসনে চেয়েছে বা বিরোধী দলে যাওয়ার মতো জোট করার কারণে বিরোধী দলে যাওয়ার মতো একটা পর্যায়ে আসছে, এবং জামাত যেটা পাইছে সেটা তাদের জীবনের সর্বোচ্চ মনে হয় আমি মনে করি। কারণ যেহেতু তারা ক্ষমতা পায় নাই, আগে যেটা ভাবছিলাম সেটা হয় নাই। এখন মনে করে বিএনপি মাঠে আসলে তো, আওয়ামী লীগ মাঠে আসলে তাদেরকে আবার এই ডিক্রিজ হবে। তো সেই হিসেবে বলা যায় যে জামাতের জীবনের সর্বোচ্চ অর্জন এটা। এখন তারা বিরোধী দলে থাকবে, সেই একবার ও শপথ দেবে না, আবার নিচে আবার আন্দোলন হুমকি দেয় নাহিদ, তারপরে সেই আসিফ ভুঁইয়া, এরা আবার হুমকি দেয়। এরা মনে করে এখনও তারা ইউনূস সরকারের অধীনে আছে এবং ইউনূস সরকার তাদের হাতে সরকার যাইছে তাই বলতে পারে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানে না যে সে যে এখন দুদকের নজরে আছে, যে কোনো মুহূর্তে তার তলব হবে এবং বাংলাদেশ ছেড়ে সে তার যাওয়ারও সুযোগ নেই। সে কোথায় আছে, কত দূর বিপদজনক অবস্থা আছে, সে নিজেও এটা বোঝে না। বিরোধী দলে থাকা এনসিপি এবং জামাত, তারা তাদের জোর যদি বিরোধী দলে থাকে, বিরোধী দলে থাকলে তাদের একটা সম্মান আসবে এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল যদি ভালো থাকে, তার সরকার যারা পরিচালনা করে তারাও সুন্দরভাবে সরকার চালাতে পারে। সেটা উভয়ের বুঝতে হবে। সেক্ষেত্রে যদি তারা এরকম এই সরকারের পতন আন্দোলনের সবের হুমকি ধমকি দেয় এবং এটা শুরু করে, জনগণের সমর্থন আর পাবে না, এটা একটা নিশ্চিত। তাই বিএনপির সেইভাবে শক্ত হাতে করতে হবে। আর তারেক জিয়া এই যে তাদের সেই বিভিন্ন রকমের আলাপ আলোচনা, এই সংলাপ দেশে সেই আরও যদি দেশের কোনো উন্নত করতে পারে সেটা করুক। আগে সরকার যেটা ভালো করছে সেটার খারাপ এরকম যদি হাস্যকর কথাবার্তা বলা, এতে এটা ঠিক হবে না, কারণ জনগণ এটা বোঝে। মানে এখনও কোনো সরকার কোনো একটা কাজ নিলে সেটা তারা 100% এটা তারা উপকৃত হয় না। কিছু অংশে ব্যবহার করলেই বুঝতে হবে যে আমার একটা চাপ কমছে। এই যেমন ফুটওভার ব্রিজ করছে, 20% যদি লোক তো ওঠে, তাহলে 80% লোক রাস্তায় চলে, রাস্তা ভাড়া হয়, ব্রিজ ওঠে না। আর যদি 100% যদি ওই ওভারব্রিজে ওঠে, তাহলে তো সেটা সম্ভব না। তাহলে ব্রিজও যেমন টিকবে না, আবার 100% ওই 20% যদি ব্রিজে না ওঠে, তাহলে 100% রাস্তা চলতে পারবে না। ও মেট্রো যদি একদিন বন্ধ করে, তা ঢাকা শহর আসল হয়ে যাবে।
এই যে হাতের জেলে কী পরিমাণ গাড়ি ঘোড়া চলে একদিন একটু দাঁড়াই ফলো করলেই হয়। অতএব বাস্তবতা বুঝতে হবে, সেই হিসেবে কথাবার্তা বলতে হবে। নিজে যদি আরও কিছু জনগণের সেবামূলক কাজ আরও কিছু ভালো করতে পারে সেটা করতে পারে। এই যে আওয়ামী লীগের সময় সেই হাতের জেলের যে বিল্ডিংটা ভাঙছে, সেই বিজেপি ভবনটা না ভাঙলে কী হতো, ওখানে নিচের একটা ফ্লোরের ওয়ালগুলা ভেঙে পিলার কাটা রাখলেই তো ওই বিল্ডিংটা ওই হাতের জেলে সংরক্ষণের কাজ করতে পারতো, হাতের জেল সংক্রান্ত বিভিন্ন রকমের অফিস চালু করতে পারতো। সেটা না করে তারা পুরোটা ভেঙে ফেলছে। এগুলো হলো পরিকল্পনার অভাব। এই যে টিভি সেন্টার ওখানে রোড করছে ওয়ান ওয়ে, এটা দুনিয়ার জায়গা নষ্ট করছে। আর কতগুলো হিন্দু ফ্যামিলি উচ্ছেদ করা হয়েছে। সেই আবার বাড্ডায় মধ্যবাড্ডায় ওখানে আবার আর একটা ইউটার্ন নিয়েছে, ওখানে আবার অনেকগুলো বাড়িঘর ভেঙে যারা তছনছ করছে। তাহলে পরিকল্পনাগুলো নিতে হবে বাস্তবধর্মী, জনগণের সাথে নিয়ে টেকনিক যারা ভালো বোঝে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এইরকম কিছু লোক আছে যারা সুবিধাবাদী, তারা বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ দিয়া বিভিন্ন একটাকে বিভিন্ন প্রজেক্ট পাস করাইয়া তারপর অনেক ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। এই বিষয়গুলো তাকে খুব মনোযোগ দেওয়া দেখতে হবে এবং ওইভাবেই চলতে হবে। কারণ সামনের দিক থেকে এই যে কোনো সরকার সে যখন ক্ষমতায় থাকে তার কিছুটা কিন্তু জনসমর্থন কমে, তো সেটা তো কমে এই এই জাতীয় লোকের কারণে। আমাদের জনসমর্থন কমবে যে এটা কোনো তো ইউনিভার্সাল ট্রুথ না। সে ভালো কাজ করলে অবশ্যই তার জনগণের যে অন্তরে তার স্থান হবে, সেখানে তার সমর্থন কমার কোনো সুযোগ নেই। অতএব তার জিয়াকে সর্বাঙ্গীন সহযোগিতা উন্নতি কামনা করি এবং তার মেয়াদকাল যেহেতু 2/3 মেজরিটি, অতএব তার মেয়াদকাল সুন্দরভাবে পালন করুক, সুন্দরভাবে তার মেয়াদকাল পূর্ণ হবে এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।